যে তুলতুলে মানে ভীষণ সুন্দর কুকুর ছানাগুলোকে আমরা পোষ্য প্রাণীর দোকানের কাচের ওপারে দেখে মুগ্ধ হই, তার পেছনে যে একটা কি অন্ধকার জগৎ লুকিয়ে আছে সেটা জানলে আসলে শিউরে উঠতে হয়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। হ্যাঁ, একদম। আর ভারতের পশু কল্যাণ, এই যে বেআইনি ব্রিডিং বা প্রজনন, আর এর ফলে তৈরি হওয়া পথ কুকুরদের ভয়াবহ সংকট, এই সব কিছুর পেছনের মূল কারণগুলো আমরা আজ খুঁটিয়ে দেখব। ঠিক, আমাদের আজকের এই তথ্য অনুসন্ধানের জন্য তথ্যগুলো নেওয়া হয়েছে মূলত পশু কল্যাণ, নিষ্ঠুরতা, জনস্বাস্থ্য ঝুঁকি আর আর্থিক ও আইনি পরিণতি সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট থেকে। এর একটা পরিবেশগত প্রভাবও আছে, সেটাও আমরা দেখব। আর এই বিশ্লেষণের মূল উদ্দেশ্যটাই হলো এটা বোঝা যে কিভাবে আমাদের বসার ঘরের একটা শখের পোষ্য থেকে শুরু করে ধরুন ওই কলকাতার রাস্তার একটা অসুস্থ পথকুকুর, এরা সবাই আসলে একটা বিশাল বড় বেআইনি চক্রের শিকার। মানে আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও এরা একই সুতোয় গাঁথা, তাই তো? আচ্ছা, প্রথমেই আমি যাকে ব্যাকইয়ার্ড ব্রিডিং বা বেআইনি প্রজনন বলা হয় সেটা নিয়ে কথা বলতে চাই। সাধারণ মানুষ তো মনে করে যে কারোর বাড়িতে হয়তো একটা কুকুর আছে, সে বাচ্চা দিয়েছে আর মালিক সেই বাচ্চাগুলো বিক্রি করছে। হ্যাঁ, শুনতে খুব নিরীহ মনে হয় বটে। ঠিক, তো এর মধ্যে ওই অন্ধকার জগৎ বা নিষ্ঠুরতা ঠিক কোথায় লুকিয়ে আছে? নিরীহ মনে হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে চমকপ্রদ বিষয়টা হলো এই অপারেশনগুলো পশ্চিমা দেশগুলোর কুখ্যাত যে পাপি মেল বা কুকুরছানা তৈরির কারখানা, তারই একটা নিখুঁত প্রতিচ্ছবি। এখানে কোনো নজরদারি নেই। ও আচ্ছা, তার মানে কোনো নিয়মের তোয়াক্কাই করা হয় না? একদমই না। ৭০ থেকে ৮০% ক্ষেত্রে এই প্রাণীগুলোকে খুব ছোটবেলায় জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়। তারপর এদের রাখা হয় খুব ছোট অস্বাস্থ্যকর খাঁচায়। দাঁড়ান, মায়ের কাছ থেকে এত তাড়াতাড়ি আলাদা করে দেওয়া হয়? এতে তো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তৈরিই হতে পারে না। ঠিক ধরেছেন, এদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল থাকে। আর যেহেতু কোনো জেনেটিক স্ক্রিনিংয়ের বালাই নেই, তাই ৪০ থেকে ৫০% পোষ্যের মধ্যে জন্মগত বা জেনেটিক ত্রুটি দেখা যায়। তার মানে এটা অনেকটা ধরুন ওই কোনো কোয়ালিটি কন্ট্রোল ছাড়া নকল ইলেকট্রনিক্স তৈরির কারখানার মতো। কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই পণ্যগুলো কোনো প্লাস্টিকের খেলনা নয়, এরা জীবন্ত শ্বাস নেওয়া প্রাণী। একদম, খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। আর এই যে সমগোত্রীয় প্রজনন বা ইনব্রিডিং করানো হয়, ভাই বোনের মধ্যে ব্রিড করানো, এর ফলে ৩০ থেকে ৪০% প্রাণী আজীবন শারীরিক বিকলাঙ্গতায় ভোগে। সর্বনাশ! ৩০ থেকে ৪০%? হ্যাঁ, আর ভ্যাকসিন আর সঠিক যত্নের অভাবে এদের মৃত্যুর হার প্রায় ৩০%। খাঁচাতেই এরা ধুকে ধুকে মারা যায়। এটা তো ভাবাই যায় না। আর যে মা কুকুরগুলোয় বাচ্চা জন্ম দিচ্ছে তাদের কি অবস্থা হয়? তাদের ওপর তো আরও অমানবিক নিষ্ঠুরতা চলে। অতিরিক্ত প্রজনন করিয়ে যখন তারা আর বাচ্চা দিতে পারে না, তখন তাদের স্রেফ রাস্তায় ছুঁড়ে ফেলা হয়। আমাদের ডেটা বলছে ৮০ থেকে ৯০% প্রাণীর ওপর এই ধরনের নিষ্ঠুরতা চালানো হয়। ৮০ থেকে ৯০%? আচ্ছা, ব্যাপারটা এবার একটু খুলে দেখা যাক। ধরুন একজন ক্রেতা, যিনি একটা পিওর ব্রিড কুকুরের জন্য এতগুলো টাকা খরচ করছেন, শেষ পর্যন্ত তিনি কি পাচ্ছেন? তাকে কেন একটা অসুস্থ প্রাণী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে? কারণ ক্রেতাদের কাছে পুরো তথ্যটাই লুকানো থাকে। আমাদের পরিসংখ্যান বলছে ৫০% পোষ্যের কোনো চিকিৎসার বা ভ্যাকসিনের ইতিহাসই থাকে না। ব্রিডাররা স্রেফ মিথ্যে কথা বলে বিক্রি করে দেয়। মানে কোনো ভ্যাকসিনই দেওয়া হয় না? এতে তো মারাত্মক সব রোগ ছড়ানোর কথা। হ্যাঁ, ঠিক তাই। ভ্যাকসিন না থাকার কারণে পার্ভোভাইরাস এবং রেবিজ বা জলাতঙ্কের মতো জুনোটিক রোগ, যেগুলো প্রাণী থেকে মানুষের মধ্যেও ছড়াতে পারে, তার ঝুঁকি ২০ থেকে ২৫% বেড়ে যায়। বাপরে! আর আমি তো শুনেছি পার্ভোভাইরাসের চিকিৎসা ভীষণ খরচ সাপেক্ষ। লুকানো স্বাস্থ্য সমস্যার জন্য তো ক্রেতাদের পকেট একেবারে ফাঁকা হয়ে যাওয়ার জোগাড়। একদমই তাই। ভেটেরিনারি বা পশুর চিকিৎসার খরচ ৩০ থেকে ৪০% বেড়ে যায়। মালিকদের বছরে অপ্রত্যাশিতভাবে ২০,০০০ থেকে ১ লাখ রুপি পর্যন্ত খরচ করতে হয় শুধু প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য। ১ লাখ রুপি? আর এত চিকিৎসা করানোর পরও কি তারা স্বাভাবিক জীবন পায়? দুর্ভাগ্যবশত না।
এদের আয়ু সাধারণ পোষ্যের চেয়ে 20 থেকে 25% কম হয়। ভেতর থেকে এরা এতটাই দুর্বল থাকে। শারীরিক সমস্যার কথা তো বুঝলাম, কিন্তু এই যে এত ছোটবেলায় মায়ের থেকে আলাদা করা হলো, এর কোনো আচরণগত বা মেন্টাল প্রভাব পড়ে না এদের উপর? ভীষণভাবে পড়ে। এই যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশনের অভাব, এর কারণে 50 থেকে 60% পোষ্য তীব্র উদ্বেগে বা অ্যাংজাইটিতে ভোগে। ওহ, আর সেই অ্যাংজাইটি থেকেই কি এরা বেশি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হয়ে ওঠে? অনেকেই তো অভিযোগ করেন যে শখের কুকুর পরিবারের লোককেই কামড়ে দিচ্ছে। একদম ঠিক। এদের মধ্যে 15 থেকে 20% বেশি আক্রমণাত্মক আচরণ দেখা যায়, আর কামড়ানোর ঘটনা 10 থেকে 15% বৃদ্ধি পায়। এরা আসলে ভয় পায় বলেই কামড়ায়। এটা তো মানে একটা ডাবল ট্র্যাপ, আর্থিকভাবেও শেষ, আবার বাড়িতে একটা রিস্ক। আচ্ছা, এই যে ব্রিডাররা এত বড় জালিয়াতি করছে, এর কোনো লিগ্যাল প্রোটেকশন বা ইন্স্যুরেন্স নেই? না, 100% ক্ষেত্রেই এদের কোনো ইন্স্যুরেন্স বা পেডিগ্রি সুরক্ষা থাকে না। ক্রেতারা 30% ক্ষেত্রে সরাসরি প্রতারণার শিকার হন। ধরুন, ভুল ব্রিড দেওয়া হলো বা নকল কাগজপত্র ধরিয়ে দেওয়া হলো, আর বিক্রির পর এই ব্রিডাররা স্রেফ উধাও হয়ে যায়। তার মানে কোনো জবাবদিহিতা নেই। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। যখন একজন মালিক দেখছেন যে কুকুরের চিকিৎসা করতে গিয়ে লাখ টাকা বিল আসছে বা কুকুরটা খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে, তখন তিনি কি করেন? তখন তারা কোনো উপায় না দেখে কুকুরটাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসেন, আর এভাবেই বসার ঘরের সমস্যাটা গিয়ে পড়ে শহরের রাস্তার উপর। হ্যাঁ, আর আমাদের তথ্য বলছে পোষ্যদের এই স্বাস্থ্য বা আচরণের কারণে মালিকরা যখন তাদের রাস্তায় ছেড়ে দেয়, তখন পোষ্য আশ্রয়কেন্দ্র বা অ্যানিমাল শেল্টারগুলোতে চাপ 50 থেকে 60% বেড়ে যায়। আর আমরা যদি এটাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, এই ব্যাকইয়ার্ড ব্রিডারদের তৈরি কুকুর রাস্তায় ছেড়ে দেওয়ার ফলে শহরের পথকুকুরদের সংখ্যা 20 থেকে 30% বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কলকাতা এবং এর মতো অন্যান্য শহরতলি এলাকায় তো এই পথকুকুরদের সংখ্যা এখন অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। এটা তো একটা ভয়াবহ পরিবেশগত সংকট। ঠিক বলেছেন। রাস্তার পরিবেশ তো আর বসার ঘরের মতো নয়। সেখানে খাবারের জন্য তীব্র লড়াই হয়, অনাহারে বহু কুকুর মারা যায়, আর ম্যাঞ্জ বা ভয়াবহ চর্মরোগের মতো বিভিন্ন সংক্রমণ মারাত্মকভাবে ছড়াতে থাকে। তার মানে একটা শখের কুকুর রাস্তায় এসে পুরো রাস্তার ইকোসিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এটা তো শুধু কুকুরদের সমস্যা থাকছে না, মানুষের জন্য তো এটা জনস্বাস্থ্যের একটা বিরাট হুমকি তৈরি করছে, তাই না? অবশ্যই। কুকুরের কামড় থেকে মানুষের র্যাবিজ বা জলাতঙ্ক আক্রান্ত হওয়ার সংখ্যা রীতিমতো উদ্বেগজনক। বিশেষ করে মেটিং সিজন বা প্রজনন ঋতুতে এই কুকুরগুলোর আক্রমণাত্মক আচরণ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে। হ্যাঁ, আর রাতের বেলায় কুকুরের লড়াই বা মিটিংয়ের চিৎকারে যে তীব্র শব্দদূষণ হয়, তাতে মানুষের ঘুম উড়ে যায়। মানুষ তো বাধ্য হয়ে ভয় আর হতাশা থেকে অনেক সময় নিষ্ঠুরতার আশ্রয় নেয়। ঠিক তাই। সাধারণ মানুষ তখন নিজেরাই বেআইনিভাবে কুকুর নিধন বা ইল্লিগাল কালিং শুরু করে। বিষ খাইয়ে মারা বা পিটিয়ে মারা, এগুলো সমাজে একটা তীব্র অস্থিরতা তৈরি করে। তাহলে মানে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1960 অনুযায়ী তো এই ধরনের বেআইনি ব্রিডিং 100% আইনের লঙ্ঘন। এটা তো পুরোপুরি ক্রাইম। একদম, এটা 100% বেআইনি। তাহলে আইন কি এখানে এই ব্রিডারদের থামাতে সম্পূর্ণ ব্যর্থ? মানুষ কেন আতঙ্কিত হয়ে নিজেরাই কুকুর নিধনের মতো বেআইনি পথ বেছে নিচ্ছে? প্রশাসন কি করছে? আসলে খাতায় কলমে আইন থাকলেও আইনি প্রয়োগের অভাবটাই এখানে সবচেয়ে বড় সমস্যা। এই এনফোর্সমেন্ট না থাকার কারণেই সাধারণ মানুষ অসহায় বোধ করে এবং এই ধরনের চরম আর বেআইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়। ব্রিডাররা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। পুরো সমাজ ব্যবস্থাটাই যেন একটা দুষ্টু চক্রে আটকে গেছে। কিন্তু এই নিষ্ঠুর চক্রটা ভাঙার তো কোনো পথ নিশ্চয়ই আছে। মানুষ তো আর চুপ করে বসে থাকতে পারে না। পথ অবশ্যই আছে। মানুষকে সবার আগে সচেতন হতে হবে। এই বেআইনি ব্রিডারদের ব্যবসা বন্ধ করতে হলে অ্যানিম্যাল শেল্টার থেকে প্রাণী দত্তক নেওয়া বা অ্যাডপ্ট করা শুরু করতে হবে। আর কেউ যদি সত্যিই কিনতে চান, তাহলে সার্টিফাইড ও লাইসেন্সপ্রাপ্ত এথিক্যাল ব্রিডারদের কাছ থেকেই কিনতে হবে, যারা সব নিয়ম মেনে প্রজনন করায়। এই দত্তক নেওয়ার বিষয়ে একটা দারুণ উদ্যোগের কথা আমাদের বলতেই হয়। 2023 সাল থেকে কাজ করা হোপ ইন্ডিয়া চ্যারিটেবল ট্রাস্টের কথা। তারা তো পশু উদ্ধার, চিকিৎসা আর নতুন বাড়ি দেওয়ার কাজ খুব সফলভাবে করছে। হ্যাঁ, হোপ ইন্ডিয়া চ্যারিটেবল ট্রাস্টের কাজটা সত্যিই প্রশংসনীয়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি ভারতের প্রথম নন প্রফিট সংস্থা যারা প্রতিটি অ্যাডপশন বা দত্তক প্রক্রিয়া একটা আদালত অনুমোদিত আইনি ফরম্যাটে সম্পন্ন করে। মানে কোর্ট অ্যাপ্রুভড লিগ্যাল ফরম্যাট। এর মানে হলো কেউ চাইলেই কুকুর দত্তক নিয়ে আবার দুদিন পর রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারবে না, তাই তো? একদমই তাই। একটা আইনি দায়বদ্ধতা তৈরি হয়। এতে প্রাণীগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত হয় আর মানুষের মধ্যেও একটা দায়িত্ববোধ গড়ে ওঠে। এটা সত্যিই একটা দারুণ পদক্ষেপ। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে আমার মনে হয় একটা প্রশ্ন সবারই একটু ভেবে দেখা দরকার। হ্যাঁ, বলুন। যখন কেউ কেবল নিজের স্ট্যাটাস বা শখের বশে পেছনের ইতিহাস না জেনেই ওই দোকানের কাচের উপর থেকে একটা কুকুর কেনেন, তখন কি তিনি অজান্তেই সেই পথকুকুর সংকটের পেছনেই অর্থ জোগাচ্ছেন না, যা নিয়ে তিনি প্রতিদিন নিজের পাড়ায় অভিযোগ করেন?